স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। বিমানে বোমাতঙ্কের মিথ্যা সংবাদে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে তিনি এই কথা জানান। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, বোমাতঙ্কে বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে বোমা সদৃশ্য কোনো ধরনের বস্তু পাওয়া যায়নি। ভোরে ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন খবর দেওয়া হয় পাকিস্তানের একটি নাম্বার থেকে। আতঙ্কে বিমানবন্দরে সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। পরবর্তীতে বিমানটিতে থাকা ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর বোম ডিসপোজাল ইউনিট বিমানটির ভেতরে তল্লাশি চালায়। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন সাইড লাইনে জার্মানির ওলাফ শোলজে এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটের সাইড লাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাখাইনে রোহিঙ্গাদের সেফ জোন তৈরিতে জার্মানির সমর্থন চান প্রধান উপদেষ্টা। জার্মান চ্যান্সেলরকে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছালে জুলাই অভ্যুত্থানের চার্টারে স্বাক্ষর করা হবে। বৈঠকে জার্মান চ্যান্সেলর বলেন, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মান সরকার। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। এ সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, একটি নিয়মভিত্তিক বিশ্ব প্রয়োজন। বৈঠকে অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে তার সরকারের পরিকল্পনার কথা জানান, যা শরণার্থীদের দুর্দশাকে আবারও বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এবছরের মধ্যে চলমান সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় জাতীয় ঐক্য সুসংহত করার পাশাপাশি এবছরের মধ্যেই নির্বাচনের দাবির বিষয়ে একাত্মতা প্রকাশ করেছে খেলাফতে মজলিস। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফতে মজলিসের সাথে লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কমিটি প্রধান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং খেলাফতে মজলিসের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নজরুল ইসলাম খান। জানান, দাবি অনুযায়ী নির্বাচন না হলে আন্দোলনে যেতে পারে বিএনপি। জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না, এটা সংস্কারগুলি করে একটা নির্বাচনের আয়োজন করা। এ সময় খিলাফত মজলিসের আমির জানান, বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হলেও এ বছরের মধ্যে নির্বাচনের দাবির ব্যাপারে একমত পোষণ করেছে তার দল। দীর্ঘ আলোচনা হয়েছে, আলোচনার প্রেক্ষিতে যে ব্যাপারে আমরা একমত হয়েছে আমি এক এক করে শোনাচ্ছি আপনাদেরকে। এক, জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তদলীয় সংলাপকে অব্যাহত রাখা, মানে বিভিন্ন দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে, এটা আমরা একমত হয়েছি। দুই, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যুক্ত ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করার কথা জানান তারা। ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেছেন, জাতির সামনে সবথেকে বড় ফোকাস সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। সকাল 11টায় বরিশাল নগরের কাশীপুরস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসে আব্দুর রহমানুল মাসুদ বলেন, কমিশন মূলত জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে।
সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনে কমিশন ওয়াদাবদ্ধ। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে ইসি মাসুদ দেশবাসীকে তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মেহরাব সুমনের রিপোর্ট। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। আবেদন করা হয়েছিল গত পরশুদিন, যেটা শুনানি হয়েছে। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই। একজন আসামি জিয়াউল আহসানের পক্ষ থেকে এই ট্রাইব্যুনালের ক্ষমতা এখতিয়ার চ্যালেঞ্জ করে একটা পিটিশন দায়ের করা হয়েছিল। কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। এই খারিজ করেছেন ওনারা, এবং খারিজের মাধ্যমে তো বিচার যথারীতি এবং তদন্ত যথারীতি চলবে। চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই আসামি বিদেশের মাটিতে বসে নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার এবং এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন, যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে, এবং এর মাধ্যমে তিনি এই বিচারটাকে বানচাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন, যেটা আমাদের নজরে এসেছে। এদিকে উচ্চ আদালতে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। এবং মূল স্পিরিটই ছিল যে যুদ্ধ অপরাধীদেরকে বিচার করতে হবে, এবং তার কারণেই কিন্তু এই আইনটা হয়েছিল, এই ট্রাইব্যুনালটা হয়েছিল। আমার সিনিয়র মিস্টার MI ফারুকি উনি এই আর্গুমেন্ট করেছেন গত 20 তারিখে, এবং ওনার আর্গুমেন্টের ভিত্তিতেই আজকে কোর্ট আজকে অর্ডারের জন্য রেখেছিলেন। উনি সিদ্ধান্ত নেবেন যে আমরা কি করব। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সামনের দিনগুলোতে এই প্রজন্ম যেন হেরে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজ রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে তারুণ্যের উৎসব 2025-এ কথা বলেন উপদেষ্টা। আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম প্রমাণ করেছে তারুণ্যের শক্তি হারিয়ে যায়নি। জুলাই গণ অভ্যুত্থানের পর জনসাধারণ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বলেও জানান তিনি। এ সময় জুলাই বিপ্লবে নারীদের অবদান তুলে ধরেন উপদেষ্টা আসিফ সজীব ভুঁইয়া। মনে রাখতে হবে যে একটি প্রজন্ম তিলে তিলে গড়ে ওঠে, এবং এই প্রজন্ম নিজেদেরকে এখন পর্যন্ত একটি অভ্যুত্থান সফল করার মাধ্যমে প্রমাণ করেছে। সামনের দিনগুলোতেও যেন এই প্রজন্ম ব্যর্থ না হয়, সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে, এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যেকটি ধাপে দেশের প্রত্যেকটি সেক্টরে নিজেদের সাক্ষরতার ছাপ রাখতে হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে নিজ ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজধানী কুর্মিটোলায় সিভিল এভিয়েশনের স্কুল অ্যান্ড কলেজে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত এভিয়েশনের গাড়ি চালক সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। সকালে মানববন্ধন করেন শিক্ষা প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় তারা বলেন, স্কুলে নিয়ম বহির্ভূতভাবে নিজের সন্তানকে ভর্তি করানো সহ নানাবিধ অবৈধ সুবিধার জন্য চাপ সৃষ্টি করে সিরাজ। স্কুল কর্তৃপক্ষ সরকারি বিধি মোতাবেক ভর্তি হতে বললে শিক্ষা প্রতিষ্ঠানটি অস্থিতিশীল করার জন্য নানান ষড়যন্ত্র শুরু করে সিরাজ। তাই তার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। এ পর্যায়ে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আইডিএলসি ফাইন্যান্স পিএলসি তাদের শরিয়া অর্থায়ন উইন্ডো আইডিএলসি ইসলামিকের আনুষ্ঠানিক ঘোষণা করেছে। ঢাকার প্যান প্যাসিফিক সোনাগাঁও হোটেলে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন, সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব। বিমানে বোমা রাখার খবর মিথ্যা, যারা আতঙ্ক ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জার্মান চ্যান্সেলর ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, রোহিঙ্গা সমস্যায় সহযোগিতা কামনা। সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে মতামত দেবে বিএনপি, জাতীয় সংসদ নির্বাচনের দিকে মূল ফোকাস ইসির। এবং বিদেশে বসে গণহত্যার বিচার বানচালের চেষ্টা করেছে শেখ হাসিনা, চিফ প্রসিকিউটরের মন্তব্য, বিচার চলবে ট্রাইব্যুনালে। এশিয়ান নিউজে পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।